বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর আমাদের টিমের অক্লান্ত প্রচেষ্টার ফলে এবং বহু শ্রোতা বন্ধুদের সহযোগিতায় আমাদের চ্যানেলটির লক্ষ্যে পৌঁছতে সফল হচ্ছে। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অতি জনপ্রিয় একটি চরিত্র তারানাথ তান্ত্রিক। আজকে আপনাদের শোনাবো তারানাথ তান্ত্রিকের গল্প তন্ত্র মন্ত্রের অপব্যবহার। তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না। জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাস পড়েছ নিশ্চয়ই। ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজাদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী, আর ঠিক যাকে ছোকরা বলে সে দলে পড়ি না। তবু তারানাথ আমাদের মাঝে মধ্যে ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনেও নিয়ে থাকি। কিশোরী বলল, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করছে না, বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোনো জমাট গল্প বলেন তো শুনি। তারানাথ হেসে বলল, কারোর সর্বনাশে কারোর পৌষ মাস হয়, এই কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাট গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প। তো তোমাদের গল্প যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। বললাম, অনেকদিন ভালো গল্প হয়নি, আজ কোনো ফাঁকি চলবে না, আজ গল্প বলতেই হবে। তারানাথ বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে, কিন্তু কারোর কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেঁদে বসতে আমার সংকোচ হয়। তবু বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজও হয়ে যাবে। কিশোরী বলল, জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে মোরালের মতো জুড়ে দেবেন, এখন আপাতত গল্পে আসুন। তারানাথ আমাদের দিকে ইঙ্গিত বহু উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে পাসিংশোয়ের প্যাকেট বের করে সামনে রাখলো। মোচ করে কয়েকটা টান দিয়ে বলতে শুরু করলো, দেখো, আমি একজন সাধারণ মানুষ, যাকে সাধক বলে আমি তা নই। কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিনও পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপার হচ্ছে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া। জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত, নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল। গুরুর নাম বলবো না, তার বারণ আছে, এবং
আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। শুক্ল পক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী অথবা সপ্তমী, এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিনও হতে পারে, কিন্তু তন্ত্র মন্ত্রে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। কিশোরী বলল, যেমন? আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথার ঠিক ওপরে সূর্যগ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে। এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানোই। গুরু এও বলে দিয়েছিলেন, বেটা, সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম, সাবধান থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈশ্বিক উন্নতি চেয়েছিলাম, ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মহাসুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিনও ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না, তাই চলে যায় একরকম করে। যাক এসব কথা। একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে, সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়ারিকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। পড়তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ারটা ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পায়, ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। 7 দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গিয়েছে। মোটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো। পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পামসু। বয়স আমারই মতো হবে। আমাকে দেখে লোকটা বলল, আচ্ছা, এটা কি? বললাম, আজ হাত দেখা হবে না। তারানাথ কার নাম? লোকটা তারানাথ বাবু বা ঠাকুর মশাই বলল না দেখে তার অভদ্রতার নিতান্ত চটে গিয়ে বললাম, আমারই নাম। কেন, কি চাই? লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল, হ্যাঁ, তাই বটে, তুই তো তারানাথ। আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, অবশ্য তোরই বা দোষ কি? সে কি আজকের কথা, চিনতে পারলি না? আমি বীরজাভূষণ তালুকদার। আরো কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবার পর আমার মনে পড়ে গেল, আমাদের স্কুল জীবনের সেই ভূষণ পেছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁসা পেয়ারা বের করে চিবোতো। তার পুরো নাম বীরজাভূষণই তো ছিল বটে। আমি তক্তপোষ থেকে উঠে তার হাতটা ধরে বললাম, মাফ কর ভাই, সত্যি প্রথমটা চিনতে পারিনি। কবেকার কথা সব, চেহারাও একেবারে বদলে গিয়েছে। তারপর কি খবর বল, বস। বীরজা চৌকিতে বসে বলল, খবর ভালোই।
রাজা গজা কিছু হয়নি, কিন্তু বেশ কেটে যাচ্ছে, বুঝলি। তুই কেমন আছিস বল? সংক্ষেপে বললাম, ভালোই, আমারও কেটে যাচ্ছে। শুনলাম তুই নাকি নামকরা জ্যোতিষী হয়েছিস, লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস। কলকাতায় এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না। বেশ করেছিস, থাক না আমার কাছে কদিন। বিরজা মাথা নেড়ে বলল, থাকা হবে না, আজকে রাতটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই রওনা দিতে হবে। রাত্রের খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরে চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না, গল্প করতেই রাত ফুরিয়ে গেল। বীরজাভূষণ কলকাতা এসেছিল একটা মামলা তদারক করতে। ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাবার পর দুভাগে ভাগ করে গিয়েছে। এক ভাগ পেয়েছে বীরজা, অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকাভূষণ। দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকাভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছেন। যে সম্পত্তি নিয়ে মামলা, তার মূল্য 20,000 টাকার চেয়ে বেশি। কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এ নিয়ে অনেক দুঃখ করলো বীরজা। দেখলাম ও সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে, তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন যাবার সময় বীরজা বলল, একবার আমাদের গায়ে চল না, বেরিয়ে আসতে পারবি। দেশের দিকে যাসও না অনেকদিন, যাবি? কথাটা ঠিক, গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়েছে। থাকার বা দেখাশোনা করবার কেউই নেই। কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য বীরজার বাড়ি আমাদের গ্রামের নয়, মধ্যে আর একটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল 3 দূরে চড়ুইটিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসতো। স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার গ্রামে গিয়েছিলাম, এখন আর ভালো মনে পড়ে না। বললাম, আচ্ছা যাব এখন, দেখি একটু সময় করে উঠতে পারলেই। বীরজা বলল, দেখ, ওসব ছেঁদো কথায় আমাকে ভোলাতে পারবি না। সময় করে উঠতে পারলে মানে কি? তুই কারো চাকরি করিস? ওসব বললে চলবে না। সামনের মাসের প্রথম দিকে আমার আবার কলকাতায় আসতে হবে। মামলার তারিখ পড়েছে, সেদিন তোর এখানেই এসে উঠবো। তুই আগের থেকে জিনিসপত্র গুছিয়ে রাখিস, ফেরবার সময় তোকে সঙ্গে করে নিয়ে তারপর যাব। বললাম, বেশ, তাই হবে। পরের মাসে বীরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম। কত বছর পরে সেই হারানো শৈশবের সোনালী দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল, আর বীরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বীরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা দেখতে ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী। নদীর ধারে ঝোপঝাড়,
সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়িও চোখে পড়ল। এছাড়া সবই হয় চালাঘর, নয়তো করটে টিনের ছাদওয়ালা বাড়ি। গির্জা আর তার দাদার বাড়ি পাশাপাশি, মধ্যে এক টুকরো জমি। পাশাপাশি কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে গির্জা আমাকে এনে তুললো সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকাভূষণ থাকে। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেকদিন পড়ে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতি মানবিক ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন একটা অস্বস্তি পাক খেতে লাগলো। গির্জা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অমন মুখ করে রইলি কেন? বললাম, কিছু না, এমনি। গির্জার বউটা বাড়ি ভালো, বেশ সাধ্যি মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলাম আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুইটিপ গায়ে এখনো শহরের চালচলনের ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জল ভর্তি গাড়ুর ওপরে পাট করা গামছা এনে রেখে গেল বিরাজের বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তপোষের উপর বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলাকার গল্প। গল্প করছি, কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহু দিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এই গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে। কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে গির্জা ভাবলো আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে খাওয়ার কদ্দূর কি হলো দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর গির্জা নদীর ধার ধরে বেড়াতে গেলাম। ছোট নদী, কিন্তু কচুরি পানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে চলছে। সকালে স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় 3টে মোটা ডাল 3 দিকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা। কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে আছে, পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদেই কি মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়। শহরে অর্ধেক লোক বোধহয় এখনো বিছানায় ছেড়ে ওঠেনি। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। গির্জা বলল, চল উঠি, মমতা খাবার করে বসে আছে এতক্ষণ।
ফেরবার সময় আগে পরে অম্বিকাভূষণের বাড়ি। দেখলাম একজন পৌর মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছোড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছেন। সেদিকে না তাকিয়ে বীরজা চুপি চুপি বলল, ওই আমার দাদা। অম্বিকাভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না। আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারার লোক বেরিয়ে এসে অম্বিকাভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার, মাথায় সামান্য জটাও আছে, নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো, তোর দাদার গুরু নাকি? পেছন ফিরে একবার দেখে বীরজা বলল, না, দাদা মন্ত্র নেয়নি, তবে সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক। মাঝে মাঝেই এমন দু চারটে এনে পোষে। এ বেটাকে দেখছি আজ কয়েকদিন যাবত, কিছুদিন শুষে চলে যাবে আর কি। দুপুরে দুজনে বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুটকো তরকারি আর পচা মাছ কিনে আনবার তাড়াও নেই। এখানে সকাল বিকাল শুধু খাচ্ছি আর বৈঠকখানায় বসেই তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরোলে মিঠো পথ, বাঁশঝাড়ের নুয়ে পড়া ডগার উপরে বসে পাখির গান। মনে হয় সব ছেড়ে একদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বীরজা বলল, তারানাথ, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? বুঝতে না পেরে বললাম, কিসের ব্যবস্থা? ওইসব দিকে আমার একটা চাকরি হয় না? হেসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিনও পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই। বিষণ্ণ মুখে বীরজা বলল, মনে হচ্ছে দাদার সঙ্গে এই মামলায় আমি পেরে উঠব না। যদি জিতি তাহলে সর্বশান্ত হয়ে যাব, তখন তো চাকরি ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাই। এ কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রিবেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বীরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। সকালে বীরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আজ শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে। একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কৃতিত্ব, সে তোমরা শহরের মানুষেরা কি বুঝবে। জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বীরজা হেসে বলল, আমাদের নদী ছোট হলেও বেশ স্রোতের টান আছে, কি বল? অবাক হয়ে বললাম, কিন্তু পরশু সকালেও তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? ও হয়,
এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যা আর পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা কবে? ঠিক জানি না, দিন চারেক বাকি আছে বোধহয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারে ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হলো গাছটায় কি যেন একটা নেই। একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণেই বুঝতে পারলাম সেই কাকের বাসাটা। পিঠা বলল, কি হয়েছে তোর? কি দেখছিস ওদিকে? আঙুল দিয়ে গাছটার দিকে দেখিয়ে বললাম, দেখ, কাকের বাসাটা আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে ওই ডালের কোণায় একটা কাকের বাসা দেখে গিয়েছি। আজ আর দেখছি না। কি হলো? কাল তো ঝড় হয়নি যে পড়ে যাবে? বিরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে। অবশ্য খুব বড় ঝটকা হলে পড়তে পারে। বললাম, কিন্তু সেরকম তো হয়নি। ছাড় দেখি, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? হায়, কি করতে চলেছে! জানলে কি বিরজা অত শান্তভাবে কথা বলতে পারতো? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে 10 বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো। কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায় আমি মনে মনে 2 আর 2 যোগ করে দিলাম। চড়ুইটিপ থেকে মাইল আষ্টেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়ামাটি কাজ রয়েছে শুনে বিরাজকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। বিরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামে আবিদেরই একমাত্র গাড়ি। মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে, অবসর সময়ে পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি, কিন্তু বেলা ক্রমে বেড়ে চলে। আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বিরজা বিরক্ত হয়ে বলল, ধুর, যত সব কুঁড়ে লোক নিয়ে কারবার। এত বেলা হয়ে গেল, আজ আর যাওয়া হবে না। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে, জামা কাপড় খুলে ভালো করে বস। এইসব বলা কওয়া হচ্ছে এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বিরজা চটে বলল, কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ? সেই কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। কি হয়েছিল তোমার? গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন না কর্তা, সকালে উঠেই ঘোড়া জুতো গাড়ি দিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না। কত গুঁতো গাঁথা দিলাম, তবু ঘোড়া ঠায় দাঁড়িয়ে। অনেক দিনের পোষা জানোয়ার কর্তা, কথা বললে শোনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে, গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে। নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে
একটা বেশ বড় কাটার দাগ। ও ঘোড়া নিয়ে তো আজ আর বেরোনো যাবে না কর্তা। জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে। বীরজা বললে, ঘোড়া জখম হলো কি করে? জোয়ালে পেরেক টেরে কিছু বেরিয়ে আছে নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে? মাথা চুলকে আবিদ শেখ বলল, আমিও তো তাই ভাবছি, কিসে ঘা খেলো জানোয়ারটা। যাকগে, যাও তুমি। তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অবধি যদি আমার বন্ধু থাকে তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে বীরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না। আবিদ এমনিতে ভালো, কিন্তু বড্ড কুঁড়ে। হয়তো আজ আর মেহনত করতে ইচ্ছা নেই। ঘোড়া ফের আস্তা বলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমোবে। আমি তখন দুয়ে দুয়ে চোখ দিচ্ছি। বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। বীরজা একটু অবাক হয়ে বলল, তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গিয়েছো নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যাবাদী। তা হতে পারে, তবে এবার বোধহয় সত্যি কথাই বলছে। কি বলতে গিয়ে বিরাজ থেমে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু ইতস্তত করে বলল, হবেও বা, তোর তো আবার কি সব ক্ষমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার। আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না। বিরাজও চুপ করে গেল। সকালের বসন্তপুর যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম। কাছেই নদীর ধারে দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটল একটি দিবা নিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা বেশ গড়িয়ে গিয়েছে। এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায়। মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারে চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারা দিনের গরমের পর নদীর বুক থেকে জোলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে বুঝলে। কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে কে কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে। অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে নজর পড়লো ওপাশের সেই বাবলা গাছটার দিকে। গাছের নিচে একটু ঝোপ মতো, তার মধ্যে কি যেন নড়ছে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। এদিককার গ্রামের সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয়। শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি। শুয়োর বড় পাজি জানোয়ার, অকারণেই তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধহয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকাভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী। তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো হাসি গান ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না।
এবং 5 মিনিটের মধ্যে আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো, কিন্তু আমি তারানাথ। আমারও জীবন কেটেছে ভয়ানক সব সাধকের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক, আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা, সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়েই আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শ্বেত সর্ষে জোগাড় হলো? মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি কি করে জানলে? আবার বললাম, কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিঁধিয়ে দিয়ে বলল, ও তুমি জেনেছো তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমি বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল। তারপরই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, কিন্তু বিশেষ কিছু লাভ হবে না। এক সাধকের অবিচার ক্রিয়ার বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো। দিয়েও সুবিধা করতে পারবে না। আমার যা করবার তা করবই, বাধা দিলেও লাভ হবে না। আমার ক্রিয়ার ফল হবেই। বললাম, দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে, বেশ, দেখ তাহলে বলে পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। খুব মন খারাপ নিয়ে বীরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করবার শক্তি খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞাসা করল, কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম, আপনি কিভাবে 2 2 4 করলেন বললেন না? তারানাথ হেসে বলল, তাও তো বটে। গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না। আচ্ছা বলি, শোনো। প্রথমে নদীর ধারে বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতর টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে শ্মশানে ঘুরে একটু একটু ঘুরে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র অথবা হংস পরমেশ্বর নামে কখনো বইয়ের নাম শুনেছ? আমি আর কিশোরী বললাম, না, কই না তো। তারানাথ বলল, সেই বইয়ের শ্বেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে। তার পুজো করে তারপর পূজাটন ক্রিয়া করতে হয়। কারোর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তার নাম পূজাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগলার পুজো হয় না। ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে যাও, তার নাম একটা নিম পাতার উপর ওই রক্ত দিয়ে
ভিক্ষার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা তোমাদের বলবো না। এরপর শস্য প্রচারে শ্বেত বগলার পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমাধি হচ্ছে সাধারণত বেল কাঠ বা যোগডুম্বুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেওয়ার আগে শ্বেত শস্যের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেবার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ভস্য তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। বললাম, কি ভয়ানক! ভয়ানকই বটে। সেই জন্যই বীরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বীরজা বলল, তোকে এরকম দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? না, শোন ভূষণ, কাল একটা পুজো করব ভাবছি। ফর্দ করে দেব, কতগুলো জিনিস আনিয়ে দিস তো। রাত্রে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি, তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা সস্তায়ন গোছের করে দেব। বীরজা বোকা নয়, সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কি ব্যাপার বল দেখি, আমায় ভোলাবার চেষ্টা করিস না। যদি কিছু বুঝে থাকিস আমাকে বল। আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বীরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। আমি বীরজাকে সব খুলে বললাম। বীরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলেছিল? তা বটে। আমি তাহলে এখন কি করব? বললাম তো, জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই সস্তয়ন করে দি। তাতে আমার বিপদ কেটে যাবে? ওদের পুজোর ফল ফলবে না? বীরজার কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে রইলাম। তার খুলে বীরজার চোখ মুখ কেমন হয়ে গেল। আমি আর জ্ঞানানন্দ একসঙ্গে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি খবর? বীরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা করেছেন, পড়ে দেখ। পড়ে দেখলাম। অম্বিকা ভূষণেরই করা তার বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে, অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বীরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস? তা কি করে বলবো, কিছু তো বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। জ্ঞানানন্দন বুদ্ধিমান মানুষ। বীরজার কথার ধাঁচে বুঝলেন কোথাও কোনো গোলমাল হয়েছে। একটু কেসে গলা পরিষ্কার করে বললেন, আচ্ছা, আমি তাহলে যাই,
একটু কাজ আছে। কি ঠিক করেন জানাবেন আমাকে। তিনি চলে যেতে বললাম, কি করবি? বিরজা বলল, চল ফিরি, নিশ্চয়ই কিছু গুরুতর হয়েছে, নইলে দাদা তার করতেন না। ট্রেনে আস্তে আস্তে সমস্ত পথ বিরজা বলল, রক্তের টান, বুঝলি? দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার উত্তর দিইনি তখন, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বিরাজকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটছে। আমার এই অনুভূতি মিথ্যা হয় না। হলো তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকাভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো। মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারদিকে কেমন একটা থমথমে ভাব, বাইরের ঘরে কেউই নেই। বিরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকাভূষণ এসে ঘরে ঢুকলেন। বিরজা নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? উত্তরে অম্বিকাভূষণ বাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কি হয়েছে দাদা, অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বীরু, আর বুঝি রাখা যায় না। সন্তু অম্বিকাভূষণের বড় ছেলে। বিরজা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্তুর? অম্বিকাভূষণ কপালে আঘাত করে বললেন, সব আমার দোষ, আর কারোর কোনো পাপ নেই ভাই। আমার নিজের দোষেই আমি পুত্র শোক পেতে চলেছি। আহা, শান্ত হও দাদা, সব ঠিক হয়ে যাবে, অস্থির হইও না। বিরজার স্ত্রী তক্ষুনি অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসলো। আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল। আমি দু ভাইকে ধরে বসালাম, বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকাভূষণ কাঁদছিলেন। বিরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা। দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকাভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের পক্ষে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়েই বলছি। বীরু, তোর সর্বনাশ করার জন্য আমি এক তান্ত্রিকের পরামর্শে শ্বেতবগলার পুজো করেছিলাম। সে পুজোয় আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন। এটা আমি আগেই টের পেয়ে বিরাজকে বলেছি। অম্বিকাভূষণ একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, ও জানতেন তাহলে? যাই হোক, পুজোর পরে হুম করে সেই হোমের ছাই নিয়ে বীরুর বাড়িতে
ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এই কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। এই সময় বিরুও কাশিতে, বাড়ি ভাঙা, কাজে আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রি পুজো হলো। হোম শেষ হতে হতে শেষ রাত্রি। কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, সাবধান, অন্য কোথাও যেন না পড়ে, তাহলেই সর্বনাশ। তখনও ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম। হাতে আমার কলা পাতায় মোড়া হোমের ছাই। পাঁচিল ডিঙে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্নও নেই কোথাও, অথচ প্রচন্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথাও থেকে। ততক্ষণ আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম। কিন্তু তাতে কি আর পাপ যায়? গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে। বীরজা ব্যস্ত হয়ে বলল, কোন ডাক্তার দেখছে? কোন ডাক্তারকে বাকি আছে? বিকেলে সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। বীরজা উঠে বলল, চল দাদা ভেতরে, সন্তুকে দেখে গিয়ে। বললাম, আমি একবার যেতে পারি কি? অম্বিকাভূষণ বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। তারপর বীরজার হাত দুটো ধরে বললেন, ভাই ভাই আমি যা করবার তো করেই ফেলেছি। তুই কোনো রাগ পুষে রাখিস না ভাই। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর। বীরজা কেঁদে ফেলে বলল, অমন করে বলছো কেন দাদা? সন্তু সন্তু তো আমারও নিজের ছেলের মতন। সকাল হবার আগেই নিবারণ রায় মর্গানকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতের ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গান রোগী দেখে বললেন, বোধে হয় পেরিটোনাইটিস। যদি র্যাপচার্ড হয়ে গিয়ে থাকে তাহলে ছেলে বাঁচবে না, নইলে একটু সুস্থ হলেই কলকাতা নিয়ে গিয়ে অস্ত্র করাতে হবে। পরের কথা সংক্ষেপে বলি। সন্তু বেঁচে উঠেছিল। আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকাভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যেই হোক, সন্তু 3 দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গান নিজে তার অপারেশন করেন। সে ভালো হয়ে ওঠে। 2 ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষের নিজের কি বিপদ ডেকে আনে দেখলে তো বোধ হয় ভগবানই অম্বিকাভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন। নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও, অথচ অমন হবে কি করে?
কিশোরী বলল, সে তান্ত্রিকের কি হলো? সে পরের দিনই লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। কিশোরী বলল, সন্তুর অসুখের ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার, আর যদি কখনো তোমাদের গল্প বলেছি। এতক্ষণ শুনছিলেন লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অতি জনপ্রিয় একটি চরিত্র তারানাথ তান্ত্রিকের গল্প মন্ত্র শক্তির অপব্যবহার। আবার আমরা ফিরব সামনের রবিবার ঠিক এই রকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের গল্প আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।